আসসালামু আলাইকুম, ভালো আছেন? টেনশন হচ্ছে? টেনশন নাই, ইনশাআল্লাহ যদি আমরা পরিকল্পনা মতো আগাতে পারি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। এখন ফরেন রিলেশনস অফ মেজর পাওয়ার্স, এটা হলো চ্যাপ্টার 2 ইন প্রি কালার। আর চ্যাপ্টার 2 এর এখান থেকে দুইবার প্রশ্ন আসছে, 40তমতে এবং 36-এ। কোশ্চেন একই ছিল, ইউএসএ এবং চায়না রিলেশন, ইউএসএ চায়না রিলেশন। আর 40তমতে যে আসবে এটা আমরা জানতাম, বিশেষ করে ট্রেড ওয়ার ছিল এটা, যে বাণিজ্য যুদ্ধ, ওই কনসেপ্টে প্রশ্নটা আসছিল। তবে আমরা খুব এক্সপেক্ট করছিলাম যে 45 BCS-এ এখানে গ্লোবাল সাউথ, এই গ্লোবাল সাউথ ইস্যুতে প্রশ্ন আসার কথা। কারণ গ্লোবাল সাউথ সামিট হয়েছিল ইন্ডিয়াতে এবং চায়নাতে। ইন্ডিয়াতে হয়েছিল 2023-তে এবং 2022-তে হয়েছিল চায়নায়। সো গ্লোবাল সাউথ ভার্সেস গ্লোবাল নর্থ, এটার একটা খুব বেশি একটা আলোচনা ছিল। তবে এখনকার বিষয়, এখনকার যেটা পরিস্থিতি, এই প্রেজেন্ট যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে, চ্যাপ্টার 2 থেকে। সেটা হলো যে ট্রাম্পস পলিসি। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, আলোচনা করতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম। এটা আপনাদের একটা PDF শেয়ার করেছিলাম। তো ট্রাম্পস পলিসি এটা একটা ফ্যাক্ট। আর একটা হলো যে আসলে মানে নিউক্লিয়ার ওয়ারের সম্ভাবনা অথবা সম্ভাবনা নাই, এটা কেন নাই, কেন বা নিউক্লিয়ার ওয়ার যেটা এখন আলোচনায়, এটা খুবই 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 আলোচিত বর্তমানে। এবং এটা নিয়ে কারণ যখনই ট্রাম্প প্রেসিডেন্ট হলো তারপর পরই কিন্তু ট্রাম্পের যে আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা পলিসি ছিল, সে বলেছিল যে তিনি ক্ষমতা গ্রহণ করলে এবং তার প্রথম কাজই হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। এবং তিনি বলছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবার পাশাপাশি এখানে একটা সলিউশন দিয়েছিলেন। সলিউশন হলো যে এখানে মানে নেটোর কোনো অংশগ্রহণ থাকবে না, নেটোকে তিনি এখান থেকে ফিরিয়ে নিয়ে আসবেন এবং এখানে যুক্তরাষ্ট্র ইনভলভমেন্ট আসবে না। তিনি বলেছিলেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকে তারা দুটি এই পক্ষ তারাই এখানে সমাধান করবে। তাদের সমাধানের বিষয় হচ্ছে যে রাশিয়া যেগুলো দখল করেছে এবং সেই ভূখণ্ড থেকেই বাফার জোন, মানে ওই অঞ্চলটা, ওই দখলকৃত অঞ্চলটা বাফার জোন হিসেবে থাকবে। বাফার জোন মানে যেখানে আসলে যুদ্ধ হবে না, নিরপেক্ষ একটা এলাকা থাকবে এবং ওখানে নিরপেক্ষ নাগরিকের অধিকার ভোগ করবে তারা। তো বাফার জোন হিসেবে থাকবে, যেটা ইরাকেও ছিল, ইরাক ওয়ারের সময় ইরাক ইরানের মাঝে। সো বাফার জোন হিসেবে রাখার ঘোষণা দিয়েছেন এবং তিনি বলছেন যে ইউক্রেনকে আর্থিক এবং মিলিটারি দিয়ে সাহায্য করা হবে না। আর ইউক্রেন আগামী 20 বছর পর্যন্ত এই শান্তি প্রস্তাবনার আলোকে 20 বছর পর্যন্ত তারা নেটোতে কোনো আবেদন করতে পারবে না এবং নেটোর সহযোগিতাও তারা পাবে না। সো যাতে মানে রাশিয়াও এখানে যেটাকে বলে আলোচনার অংশ হিসেবে রাশিয়াও যাতে খুশি হয় এবং ইউক্রেনও যাতে খুশি হয়, মানে ইউক্রেনও যাতে এখানে মানে রাশিয়া খুশি করেই আসলে ইউক্রেনকে যুদ্ধে যেটাকে বলে করা হবে, মানে নিবৃত্তি করা হবে, ডিটার করা হবে। সো বেসিক্যালি এখানে তারপরই নিউক্লিয়ার উইপন একটা ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দেয় জো বাইডেন। 19 নভেম্বর সেখানে 19 নভেম্বর পুতিন একটা ডিক্রি জারি করে এবং সেই ডিক্রিতে তিনি বলছেন যে নিউক্লিয়ার উইপন ব্যবহার করা হবে ইউক্রেনের বিরুদ্ধে। আমরা দেখেছি যে গতকালকে অর্থাৎ 21 নভেম্বর, গতকালকের গিনপ্রি বা সামথিং একটা জায়গার নাম আমার সিটে আছে, এই জায়গাটায় গতকালকে কিন্তু রাশিয়া পারমাণবিক যেটা বলে ICBM অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এটা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এখন কথা হলো যে
ডেমোক্র্যাটরা আসলে চাচ্ছে কি যে যাতে যুদ্ধটা প্রলং হয়, এবং তারা 2016 সালে সেই সেম কাজটাই করেছিল যখন ট্রাম্প 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। তারপরে আমরা দেখছি যে জাতিসংঘের মাধ্যমে একটি প্রস্তাব, যে ইউএনএসসি 2334 রেজলিউশন, যেটা ইউএসএ পাশ করেছিল বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন, এবং সেখানে ওই রেজলিউশনটার পরপরই কিন্তু আসলে ইসরায়েল আরও বেশি এগ্রেসিভ হয়ে যায়। 18 সালে তারা নতুন সংবিধান করে, এবং সেই সংবিধানে তারা মানে ইসরায়েলের ভূখণ্ড ঘোষণা করে যে জেরুজালেম রাজধানী, এবং এখানে ইহুদিদের রাষ্ট্র ঘোষণা করে, যে এখানে ইহুদি জনগণের রাষ্ট্র। আসলে ইহুদি রাষ্ট্র আর ইহুদি জনগণের রাষ্ট্র দুটা ভিন্ন কনসেপ্ট। মুসলিম রাষ্ট্র আর মুসলিম জনগণের জন্য রাষ্ট্র দুটা ভিন্ন। আর সংখ্যাগরিষ্ঠ ইহুদিরা থাকবে যেখানে, সেখানে বলছে যে 100% ইহুদি হলেই তারা থাকতে পারবে, নয়তো অন্য কোনো ধর্মে কেউ থাকতে পারবে। আমরা দেখছি যে তখনকার লেবাননের যে দ্রুজ সম্প্রদায়, জর্ডানের, তারা খুব বিক্ষোভ করেছিল ইসরায়েলে। যা হোক, এখন বিষয় হচ্ছে যে জো বাইডেনের যে পলিসি, এই পলিসিটা আসলে থ্রেটফুল পলিসি, যেটা যুদ্ধটাকে প্রলং করবে। এখন এইটা নিয়ে একটা আলোচনা হবে যে আসলে এই যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা নিউক্লিয়ার উইপন ওয়ার হবে কিনা, আশঙ্কা আছে কিনা, অথবা নাই কেন, এই পক্ষে বিপক্ষে যুক্তি চাইতে পারে। আমার কাছে মনে হয় প্রশ্নটা চাইতে পারে যে যুক্তি, যে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আশঙ্কা আছে কিনা। অনেকেই মনে করে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে, কি অনেকেই মনে করে হবে না। যেমন হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, যে যুদ্ধ হওয়ার পিছনে যে অনেকগুলো কারণ, যে ট্রাম্প হয়েছে সেজন্য হয়তো বা হইলেও হইতে পারে। কারণ বাইডেনের যে পলিসি, সেটা কিন্তু আসলে সে কিন্তু অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছে ইউক্রেনকে, যে নিউক্লিয়ার উইপন হ্যান্ড ওভার করেছে, ঘোষণা দিয়েছে। অপরদিকে বেলারুশেও কিন্তু রাশিয়া তার ব্যালিস্টিক উইপন সেটা কিন্তু ওখানে স্থাপন করেছে। তো এখন যেটা সম্ভাবনা আছে, যে যুদ্ধের সম্ভাবনা কেন, অনেকগুলো কারণ। একটা হলো যে বড় সিদ্ধান্ত নিয়েছে পুতিন পারমাণবিক ব্যবহারের, এবং বাইডেন, এটা একটা কারণ। একটা হলো যে প্রথমবারের মতো যে আইসিবিএম হামলা, এই অ্যাটাকটা 21 নভেম্বর করেছে, এটা মনে হয় যে যুদ্ধকে প্রলং করবে বা নিউক্লিয়ার উইপনের আসলেই ব্যবহার হবে। আর একটা হলো যে রাশিয়া কিছু পলিসি পরিবর্তন করেছে, যে সে তার ভূখণ্ডে কিছু টেম্পোরারি অর্থাৎ আশ্রয় কেন্দ্র করছে, যে যদি নিউক্লিয়ার উইপন ব্যবহার হয় তাহলে তারা এখানে যেন সেফ জোনে থাকতে পারে। একটা বিষয়। আরেকটা হলো যে ট্রাম্পের হওয়ার কারণে, ট্রাম্প যে হয়েছে এটার কারণেই আসলে ইউক্রেন উদ্গ্রীব হতে পারে যে যুদ্ধটাকে ডেমোক্র্যাটদের যে রেজলিউশন সেটাকে বাস্তবায়ন করতে চাইতে পারে। আরেকটা হলো যে যে যখন ব্যাপারটা হচ্ছে যে বাইডেন যখন বলছে যে রাশিয়া আক্রমণ করার জন্য বলছে, যে এবং যখনই 11 নভেম্বরের দিকে সে যখন নিউক্লিয়ার উইপন হ্যান্ড ওভার করে, তখনই কিন্তু তার 48 ঘন্টার মাথায় কিন্তু ইউক্রেন রাশিয়া অ্যাটাক করেছিল। তো এই কারণে মনে হয় যে আসলে নিউক্লিয়ার উইপন ওয়ার হতে পারে। আরেকটা বিষয় হলো যে কেন হতে পারে না, আসলে না হওয়ার পিছনে কারণ অনেক আছে। না হওয়ার পিছনে কারণ হলো যে প্রথমত যে কারণটা বলতে পারেন, সে কারণটা হলো যে ম্যাথস, আমরা কনসেপচুয়াল একটা থট করেছিলাম ম্যাথ, যে মিউচুয়ালি এশিওর ডিস্ট্রাকশন, অর্থাৎ পারস্পরিক ধ্বংস নিশ্চিত করা। অর্থাৎ দুইটা নিউক্লিয়ার উইপনের যখন পাওয়ারফুল কান্ট্রি থাকে বা পাওয়ারফুল যে উইং থাকে, তারা আসলে উভয় পক্ষ মনে করে যে আমি যদি নিজের ধ্বংসকে মেনে নিই তাহলেই আসলে আক্রমণ করাটা সম্ভব। অর্থাৎ পারস্পরিক ধ্বংস নিশ্চিতকরণ, এটা জেনেই পারস্পরিক ধ্বংস নিশ্চিত করে তারা আক্রমণ করবে। অর্থাৎ যখন বোথ পার্টিজ যখন নিউক্লিয়ার উইপনের শক্তিশালী হয়, তারা আসলে ধরে নেয় যে ও আমাকে মারলে আমি আসলে মারবো, আমি যদি ওকে 1 লাখ মারিও আমাকে 50,000 মারবে, মানে নিজের ধ্বংস নিশ্চিত করেই তারা কিন্তু অ্যাটাক করে। আরেকটা কারণ হলো যে রাশিয়ার একটা বিষয়, পুতিন সেই 2000 সাল থেকে সে বলতেছে যে উইকের উপর ব্যবহার করবে, এবং সবচেয়ে বেশি নিউক্লিয়ার উইপন ব্যবহারের কথা বলছে পুতিন, কিন্তু কখনই সে ব্যবহার করেনি। সেকেন্ড যেটা বলছে সেটা হলো নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু আসলে দুই পক্ষ কখনোই তারা নিউক্লিয়ার উইপন ব্যবহার করেনি, এবং তারা অনেকবার ধমকি দিয়েছে। আরেকটা বিষয় হলো যে আশঙ্কা না থাকার কারণ হলো যে বিশ্ব এখন আসলে যুদ্ধ করার জন্য প্রস্তুত না, এবং সবাই এখন যে 3 বছর যাবত যে যুদ্ধ তারা উইটনেস করেছে, সেখানে দেখেছে যে আসলে কোনো
মেসিভ কোনো আউটকাম নিয়ে আসেনি। নাম্বার 4 যেটা, সেটা হলো যে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করতে চাইবে না উভয় পক্ষই, বিকজ এটা খুব ব্যয়বহুল। নাম্বার 5 যেটা ব্যয়বহুল, যে তাদের আসলে ইকোনমি তাদের কিন্তু ডাউন হয়েছে, রাশিয়ারও ডাউন হয়েছে এবং ইউক্রেনেরও ডাউন হয়েছে। তারা কিন্তু ইকোনমিকভাবে তারা কিন্তু সলভেন্সি বা সমৃদ্ধি অর্জন করতে পারে না। সো তারা উভয় পক্ষে এখানে যুদ্ধ অংশগ্রহণ করতে চাইবে না। আরেকটা বিষয় হলো যে ইউরোপের দেশগুলো খুব ঘনবসতিপূর্ণ। এখানে জাপানে অ্যাটাক করেছিল ইউএসএ, বা ইউএসএতে রাশিয়া, ইউএসএ কোনো এক জায়গায় জাপান অ্যাটাক করলেও করতে পারতো, বা জাপানের তো নিউক্লিয়ার ওয়েপন নাই, অন্য কেউ করতে পারে। কিন্তু ইউরোপের দেশগুলো কিন্তু অ্যাডজাসেন্টলি অনেকগুলো দেশ একসাথে, যেমন ইউক্রেন কিন্তু 8টা তার প্রতিবেশী রাষ্ট্র, আবার তার পাশেই বলকান রাষ্ট্র, যেখানে 11টা দেশ খুবই একটার সাথে একটা লেগে আছে। তো সেক্ষেত্রে আবার এখানে অপর দিকে ককেশাস অঞ্চল আছে, এদিকে টার্কি সহ অনেক দেশ, এখানে মধ্যপ্রাচ্যের দেশ। সো এখানে এই একটা ভৌগোলিক একটা কারণ এখানে অ্যাটাক করবে না। সবচেয়ে মজার বিষয় যে একজন বিশ্লেষক যে বলছেন, মার্ক লি মনে হয় সম্ভবত, উনি মনে হয় হি ওয়াজ সিনেটর অফ ইউএস, ক্যালিফোর্নিয়ার মনে হয় উনি খুব মজার কথা বলছে যে আসলে নিউক্লিয়ার ওয়েপনগুলো আসলে কি কার্যকর আছে কিনা। যে এত বছর যাবত আগে পরীক্ষা চালাইলে তো ভূগর্ভস্থ কোনো জায়গায় পরীক্ষা চালাতে হবে, যদি পরীক্ষা চালায় তাহলে কিন্তু ওই উইপনটা শেষ, তাহলে কিন্তু নতুন উইপন ওখান থেকে আরেকটা উইপনকে কিন্তু ইউজ করতে হবে। তার মানে কার্যকারিতা আছে কিনা, আসলে তো কার্যকারিতাই থাকার কথা না। সে যেটা বলছে যে কার্যকারিতা, এই রসদগুলো আসলে কার্যকারিতা কত বছর থাকবে তাও তো টেস্টেড না। সো উনি বলছে যে এটা আসলে মানে বিশ্বাসযোগ্য না, যে ইচ্ছা করলেই কেউ ব্যবহার করতে পারবে। তো এই কারণে কিন্তু আসলে যুদ্ধের একটা ইয়ে আছে, যে মানে একটা আশঙ্কা নাই, এটা বলছে যে। আবার হলো যে আরেকটা কথা বলছে যে পুতিনের ক্ষমতা হারানোর আশঙ্কা, কারণ এই নিউক্লিয়ার ওয়েপনে ওয়ার করলে কিন্তু পুতিন যে গত 2 যুগ ধরে ক্ষমতায় আছেন, তিনি সেটা থাকতে পারবেন না। হয়তো তার প্রতি একটা অসন্তোষ তৈরি হবে, জন অসন্তোষ, এবং অনেক হতাহতের কারণে আসলে তার সেনাবাহিনীও বিরত করবে। কারণ হিস্ট্রি এটাই বলে, যখন আপনারা আমার লাইভটা দেখছেন কিনা জানি না, 2021 সালের যখন ফেব্রুয়ারি মাসে অ্যাটাক করে, খুব সম্ভবত 24 ফেব্রুয়ারি অ্যাটাক করেছিল, আমি ওই দিনকেই লাইভ এসেছিলাম এবং তখন বলেছিলাম যে আসলে যুদ্ধ কখনো পাওয়ার দিয়ে হয় না, যুদ্ধের সাকসেসটা নির্ভর করে না কখনো যে আমি খুব মোস্ট পাওয়ারফুল আমাকে দিয়ে হবে। কারণ 1971-এ পাকিস্তান ওয়াজ দ্য সেকেন্ড বিগেস্ট পাওয়ারফুল মিলিটারি পাওয়ারফুল কান্ট্রি। 71 সালে কিন্তু পাকিস্তান কিন্তু চায়নার চাইতে শক্তিশালী ছিল, পাকিস্তান কিন্তু চায়নার চাইতে শক্তিশালী ছিল 1971-এ, এবং মানে তাদের মিলিটারি পাওয়ারফুল এসে র্যাঙ্কিংয়ে, এবং সোভিয়েতের চাইতেও তাদের পাওয়ারফুল বেশি ছিল, কারণ মিলিটারি সংখ্যায় বেশি ছিল তারা। সব মিলিয়ে পাকিস্তান কিন্তু একটা খুব শক্তিশালী অবস্থানে ছিল, কিন্তু তারা তারপরও হেরেছে কেন? চায়না তাকে অ্যালার্ট ছিল, ইউএসএ অ্যালার্ট ছিল, এবং তারা সিয়াটো সেন্টার মেম্বার ছিল, তারপরও 71 সালে কেন পাকিস্তান হারলো? বিকজ ওয়ার কখনো পাওয়ার দিয়ে হয় না, ওয়ারটা হয় আসলে ইমোশন দিয়ে, ওয়ারটা হয় বেসিক্যালি কিছু নর্মস বিহেভিয়ার দিয়ে। এখানে বিষয় হচ্ছে যে বাংলাদেশের প্রচুর যেটাকে বলে রেপ, এবং প্রচুর আর্সন, এবং প্রচুর পরিমাণে যে মানে যেটাকে বলে ক্রাইম এগেন্সট হিউম্যানিটি হয়েছে, এবং ওইটাকে ফোকাসড হওয়ার কারণেই আসলে পাকিস্তান মানে তারা কিন্তু মেন্টালি তারা কিন্তু পিছিয়ে ছিল। আরেকটা ছিল যে আপনি কি মনে করেন যে ইন্ডিয়া আমাদেরকে জিতিয়ে দিয়ে গেছে? আসলে ইন্ডিয়া জিতে গেলে চায়না কিন্তু 1962-তেই কিন্তু চায়না ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে তারা কিন্তু আকসাই চীনকে দখল করে নেয়, এবং যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল 1962-তে হয়। চায়না কিন্তু সাকস্কাম ভ্যালির বিনিময়ে চায়না কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছে 1965-এ, যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন কিন্তু চায়না পাকিস্তানকে সমর্থন করেছে। তো পাকিস্তানও তো চায়নার সাপোর্ট ইচ্ছা করলে পাইতো, বা চায়নার তো সাপোর্ট ছিলই, কিন্তু তারপরও কেন জিতছে? এখানে আসে ইন্ডিয়া আমাদেরকে একেবারে জিতে দিয়ে যায়, বিকজ হলো আমাদের যে মনোবল ছিল, এবং আমাদের যে গেরিলা ওয়ারফেয়ার ছিল, প্লাস হলো আমাদের যে একটা যেটাকে বলে আপনার ইথিক্যাল স্ট্যান্ড ছিল, সেটা কিন্তু আপনার সেটা কিন্তু আসলে পাকিস্তানের ওই সময় ছিল না, যে কারণে আসলে বাংলাদেশ জয়লাভ করেছে। আপনি চিন্তা করেন যে কালকে আমার এক ছোটো ভাই বলছে যে ভাই আওয়ামী লীগের এত নেতা কর্মী যদি 40 লাখ লোক যদি গণভবনের আশেপাশে থাকতো 5 তারিখে, তাহলে কি ওরা কি শেখ হাসিনা পালাইতে হইতো? আমি বলছি যে আসলে 40-50 লাখ না, এখানে মানে 1 লাখ লোকও সম্ভব না, কারণ ওই সময় নেয়, কারণ ইথিক্যাল গ্রাউন্ড ছিল না। আওয়ামী লীগের নেতা কর্মী প্রচুর ছিল, তারা নৌকাকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে তারা ওন করে,
বাট তারা এইটা মন করে না যে একটা আনইথিক্যাল একটা ইস্যুতে তারা একেবারে ব্যারিকেড দিয়ে দাঁড়াবে। মানে ইথিক্যাল গ্রাউন্ড থাকতে হয়। আপনি যুদ্ধ করলেও যুদ্ধের কিন্তু একটা ইথিক্স আছে, সেখানে কিন্তু জেনেভা কনভেনশনকে করতে হয়, ফলো করতে হয়। সো এখানে কিন্তু রাশিয়া খুব পাওয়ারফুল। আমি সে সময় বলেছিলাম যে রাশিয়া পাওয়ারফুল, কিন্তু হিস্ট্রি একটা কথা বলে। হিস্ট্রি কি বলে সেটা হলো যে আমরা দেখেছি যখন 1917 মানে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, এখানে কিন্তু প্রথম ইনভলভ হয়েছিল কিন্তু সার্বিয়া এবং অস্ট্রিয়া। সেখানে কিন্তু প্রথম এখানে ইনভলভমেন্ট, এই দুই পক্ষের বাইরে ইনভলভমেন্ট কিন্তু রাশিয়ার ছিল। রাশিয়া বলছে যে সার্ব মুসলিমরা তারা আস্তে কথা বললে আসলে আর কাশি টাশি আসে না। কি হয়েছে আমি জানি না, আল্লাহ আমার দোয়া করেন। শারীরিকভাবে খুবই অসুস্থ, আমি ডক্টর দেখাবো যে সেই সুযোগটাও পাই না, সেই সুযোগটাও পাচ্ছি না। 3টা বেবি, আপনার ভাবি একা মানে ওদেরকে সামলাতে পারে। 3জনের বয়স খুব কাছাকাছি। বড়টার বয়স হলো 4 বছর, 5 বছর হবে ডিসেম্বরে 27 তারিখে। মেজরটা হলো 3 বছর হয় নাই, 3 বছর হবে মার্চে, আগামী মার্চে। আর ছোটোটা হলো 4 মাস হবে, এই 24 তারিখে 4 মাস হবে। 24শে জুলাই ওর জন্ম। মানে আপনাদের মুভমেন্টের সময় কিন্তু আমি হসপিটালে ছিলাম এবং ও 24 জুলাই ওর জন্ম হয়। তখন ইন্টারনেট বন্ধ ছিল। প্লাস যা হোক, এখন বিষয় হচ্ছে যে 3জনকে সময় দিতে হয় এবং সময় পাই না আসলে। তো অফিস করা, এটা সেটা করা, এবং আমি মানে রেস্ট নেবো, যে রেস্টও তো নেওয়া যায় না, যে একবারে ওষুধ খাবো, ঘুমাবো, করবো, এটাও করা যায় না, কারণ ট্রাভেল করতে হচ্ছে। অফিস ট্রাভেল করলে আবার এটা কাশিটা আবার যে অবস্থা আছে ওই অবস্থা চলে যায়। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, তো 14 সালে কি করলো, 1914-এ ওখানে কিন্তু রাশিয়া সার্ব মুসলিমদের, রুশভাষী, তাদেরকে কিন্তু রক্ষা করার জন্য সার্বিয়ার মুসলিমদের পক্ষে সে দাঁড়ায়। এবং যখনই তার পক্ষে দাঁড়ায় তখনই কিন্তু অস্ট্রিয়ার পক্ষে আবার জার্মানি, যে ট্রিপল অ্যালায়েন্সের যে শর্ত ছিল, সেই শর্ত অনুসারে অস্ট্রিয়ার পক্ষে জার্মানি আসে। কিন্তু এই রাশিয়ায় কিন্তু যুদ্ধ থেকে প্রথম উঠে যায় 17 সালে। রাশিয়ার সেনাবাহিনী তারা রুশ বিপ্লব করে। তখন কিন্তু এখানে পতন হয়, যার দ্বিতীয় নিকোলাসের পতন হয়। এবং যার দ্বিতীয় নিকোলাস কিন্তু আসলে সেনাবাহিনীর কাছে অজনপ্রিয় ছিল। তাদের পেটে ভাত ছিল না, তাদেরকে প্রচুর খাটাতো, তাদের শাস্তি দিত, অথচ যুদ্ধে তারা একটার পর একটা যুদ্ধ অংশগ্রহণ করতো। তখন সেনাবাহিনী কিন্তু প্রথম রুশ বিপ্লবের প্রথম কিন্তু বিদ্রোহটা, ওখানে কিন্তু 2টা বিপ্লব হয়েছে। বিপ্লবের পর আরেকটা বিপ্লব 5 বছর পরে 22 সালে আরেকটা বিপ্লব হয়। প্রথম বিপ্লবটা 17 সালে হয়। এবং দেখবেন 17 থেকে 22 পর্যন্ত কিন্তু রাশিয়ার কোনো ইতিহাস পাওয়া যায় না যে আসলে এটা কি রাশিয়া ছিল, নাকি সোভিয়েত ইউনিয়ন ছিল। সোভিয়েত ইউনিয়ন 22 সালে হয়েছে, নাকি এটা মানে কমিউনিস্ট রিপাবলিক ছিল, নাকি এটা 4th রিপাবলিক ছিল বা 3rd রিপাবলিক ছিল। মানে এটা কিন্তু নিয়ে অনেক ডিবেট আছে যে হয়নি। তো আলটিমেটলি তারাই কিন্তু যুদ্ধ থেকে প্রথম এখান থেকে তাদের নাম উইথড্র করে নেয়। পিস ডিক্রি 1917-এর পিস ডিক্রির মাধ্যমে লেনিন এখান থেকে তার সমর্থন তুলে নেয়। এবং দেখবেন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে যত ঘটনা আছে, কোনো ধরনের রাশিয়া যুক্ত নয়। এবং রাশিয়া কিন্তু এখানে আপনার দেখবেন প্যারিস পিস সেটেলমেন্টে নাই, সেকেন্ড পার্সের ট্রিটিতে নাই, তারপরে লো করোনা অ্যাকর্ডে নাই, তারপরে হলো আপনার যেটা লুজন ট্রিটি সেখানে নাই। এবং বিগ 4 যেটা মুক্তিযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে যে বিগ 4, এবং সেখানে কিন্তু রাশিয়া নাই। বিগ 4 সেখানে 3টা ইউরোপিয়ান, যে ব্রিটেন, ফ্রান্স, আরেকজন হলো ব্রিটেন, ফ্রান্স, আরেকটা হলো বিগ 4। বিগ 4 ছিল USA, UK, ফ্রান্স, আরেকটা ছিল জাপান। বিগ 4-এর মধ্যে আরেকটা ছিল জাপান। সেখানে কিন্তু ছিল না, সোভিয়েত ইউনিয়ন কিন্তু বিগ 4-এর মধ্যে নাই। না, ইতালি, বিগ 4-এর মধ্যে আরেকটা ছিল ইতালি, জাপান ছিল না। সো তো সেখানে পুতিনের কিন্তু হারার আশঙ্কা আছে। এখন আপনি আসলে আমার মেসেজটা বুঝতে পারছেন যে এখানে মেসেজটা হলো যে যুদ্ধের আশঙ্কা কেন, আশঙ্কা নাই কেন। আশঙ্কা এই কারণেই যে এখানে বাইডেনের ঘোষণা, তারপরে পুতিনের যে ডিক্রি জারি, তারপর পুতিনের আক্রমণ, তারপরে হলো যে যুদ্ধটাকে প্রলং করার একটা ইচ্ছা, যেটা অতীত অভিজ্ঞতা দিয়ে 16 সালে যখন ইসরায়েল ইস্যুতে ডেমোক্র্যাট দলীয় যে বারাক ওবামা থাকা অবস্থায় যে একটা রেজলিউশন পাস করে, রেজলিউশন 2334, মানে 2334, এই 2334 নাম প্রস্তাব পাশ করে, যেখানে
যুদ্ধ থেকে উঠে আসার ঘোষণা দেয় ট্রাম্প, আর সেখানে কিন্তু যুদ্ধের সাথে ইনভলভ হয়ে যায় কে, ও যুদ্ধের সাথে বিলম্ব হয়ে যেতে হয় ট্রাম্পকে, কারণ এটা বারাক ওবামার একটা ইস্যুস। তারপরে হলো এখানে আরেকটা বিষয় হলো যে বেলারুশে সেনা মোতায়েন পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েন, এটা একটা ফ্যাক্ট। সো এইসব কারণে আসলে এখানে পরমাণু যুদ্ধের একটা আশঙ্কা আছে, আর আশঙ্কা নাই সেটা অনেকগুলো কারণ বলছি। পুতিন ক্ষমতাচ্যুত হতে পারে, পুতিনের খামাখাই হুঁশিয়ারি দেয়, কোনো কাজ হয় না। তারপরে 3 নম্বর হলো যে যুদ্ধ এখন কেউ করতে চাচ্ছে না, তৃতীয় বিশ্বযুদ্ধ বা নিউক্লিয়ার ওয়েপনে কেউ চাচ্ছে না। খুবই অ্যাডজাস্টেড ইউরোপিয়ান দেশগুলো একটার সাথে একটা লেগে আছে, যেখানে আসলে আক্রমণ করা পসিবল না। জাপানে আক্রমণ করতে পেরেছে, যেখানে জাপানে একটা যেটাকে বলে একটা মানে রিমল্যান্ড ছিল, রিমল্যান্ড না সরি রিমল্যান্ড, যেটা একটা দ্বীপরাষ্ট্র ছিল সেখানে। এটা তো আসলে ইউক্রেন না বা রাশিয়াও না। তারপরে এখানে আরেকটা বিষয় হলো যে এই অস্ত্রগুলো আসলেই কার্যকর থাকবে কিনা, অনেকদিন ধরে এটা মাটির নিচে আছে, বা ভূগর্ভস্থ পরীক্ষা চালাতে হবে, পরীক্ষা চালালে উইপনটা শেষ, এত বছরের কার্যকারিতা আছে কিনা সেটা একটা দেখার বিষয়। আরেকটা বিষয় ম্যাড হওয়ার আশঙ্কা, যে না হওয়ার পক্ষে যুক্তি বেশি। পারস্পরিক ধ্বংস নিশ্চিতকরণ করে কেউ আসলে আক্রমণ করতে চাইবে না, এইটা একটা ফ্যাক্ট। একটা হলো যে ফাইন্যান্সিয়াল, যে দুইটা দেশই ফাইন্যান্সিয়ালি উইক, এই কারণে আসলে তারাও চাইবে না যে এখানে প্রচুর পরিমাণ লার্জ স্কেল এখানে ইনভেস্টমেন্ট করে। আর ট্রাম্প তো এখানে বলেই দিছে সে কিন্তু নিজের টাকা খরচ করবে না, এবং ট্রাম্পের ওই সময় আমরা নীতিটা দেখেছি, সে কিন্তু TTIP যেটা ছিল, এবং ওইবার কিন্তু পরীক্ষা আসছিল 2020 সালে, যে পরীক্ষাটা হয়েছিল 17 সালে 38তম বা 39তম, সেখানে 40তম, সেখানে TTIP আসছিল, ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ, যে TTIP, যেটা 90s ডিকেডে হয়েছিল ইউরোপিয়ান এবং US এর মধ্যে। এবং এই TTIP ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ, সেখানে কিন্তু ট্রাম্প কোনো ইনভেস্ট করেনি, এবং সে এখান থেকে ফিরিয়ে নিয়ে গেছে। এবং আমরা দেখছি যে নেটোর ব্যয়ও 100% ব্যয় করতো USA, সেটাও তিনি 73% পর্যন্ত নিয়ে আসছিলেন। সো ট্রাম্প আসলে নিজের টাকা খরচ করে সে যুদ্ধ চালাতে চাইবে না, এবং তার যে বিহেভিয়ার বা তার যে যে পলিসি, সে পলিসিতে আসলে কি হবে না, সেখানে এটা আশঙ্কা নাই যে যুদ্ধ হওয়ার। কারণ এখানে তো ইউক্রেনে তো আর নিউক্লিয়ার উইপন নাই, সে তাকে তো নিউক্লিয়ার উইপন হয়তো দেবে কারা, হয়তো দেবে ফ্রান্স, নয়তো দেবে ব্রিটেন, নয়তো দেবে কে চায়না, নয়তো দেবে রাশিয়া। চায়না রাশিয়া তো দেবেই না, ইন্ডিয়া পাকিস্তান ইনভলভমেন্ট নাই, তার মানে ব্রিটেন এবং ফ্রান্সরা কেউ এখানে অংশগ্রহণ করবে না। এছাড়া USA যদি না করে, তাহলে সেটার কোনো কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এই হলো বিষয়, আমি আপনাদের PDFটা শেয়ার করে দেবো। এটা আরেকটা বিষয়, কালকে কিন্তু পরীক্ষা আছে, আপনাদের পরীক্ষা ব্যাচে আছেন তাদের নোটিশ কিন্তু আপনারা দেখেছেন প্রথম 3টি অধ্যায়ের। আমাদের আসলে 3য় অধ্যায়ে পড়ার মতো কিছু নাই, এখানে গ্লোবাল ইনিশিয়েটিভসের কথা বলা আছে। আমি ওটার যতটুকু PDF লাগে PDF দিয়ে দেবো। আর কালকে পরীক্ষা 3টায় দিবেন। আর যেটা বলতেছিলাম সেটা হলো যে এই অধ্যায়ে আসলে আরেকটা কিছু দরকার কিনা, এবং সেটা হলো এই যে যেটা গ্লোবাল সাউথ বলছিলাম, তার মানে এখানে নিউ কোল্ড ওয়ার, গ্লোবাল সাউথ এখানে নিউ কোল্ড ওয়ার, যেটা নিউ কোল্ড ওয়ার মানে হলো চায়না ভার্সেস US পলিসি। এই দুইটা পলিসির নিউ কোল্ড ওয়ার আশঙ্কা, এবং ট্রাম্প হওয়ার পরে এই আশঙ্কা আছে কিনা। আসলে ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখনও তিনি ট্রেড ওয়ার করেছেন, এখনও তিনি এই নিউ কোল্ড ওয়ার পলিসি গ্রহণ করতে পারেন। চায়না ভার্সেস US এর এই রিলেশনটা, এটারও কিছু আপডেট দরকার। এবং এখানে গতানুগতিক ইস্যুই বেশি। নিউ কোল্ড ওয়ার মানে হলো যে দুই দেশের মধ্যে যে বিভিন্ন প্রোগ্রাম, ও BRI করে, PRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস করে চায়না, ও করে হলো IPS, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। আবার ও যেটা করতে চায় সেটা হলো যে মেরিটাইম, যেটাকে বলে যে আইসল্যান্ড, যেটা আইস সিল্ক রোড করার ঘোষণা দিয়েছে চায়না। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস করতেছে চায়না, RCEP গঠন করেছে চায়না। এদিকে USA করছে IPF, USA করছে I2U2, ইসরায়েল এবং ইন্ডিয়া UAE-কে নিয়ে। তারপর আইমেক করার ঘোষণা দিয়েছে, যে ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ কমিউনিটি, যেটা কানেক্টিভিটির US এর প্রস্তাবনা।
অকাস গঠন, তারপরে হলো যে তারপরে আব্রাহাম অ্যাকর্ড। আবার ওদিকে মধ্যপ্রাচ্যে যে চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট, এবং চায়না যে ইয়ার সাথে যে $100 বিলিয়ন সৌদির সাথে চুক্তি করেছে চায়না। সো চায়না মধ্যপ্রাচ্যে যে ইয়ার সমস্যাটা সমাধান করেছে, বিশেষ করে কাতার এবং সৌদির যে সংকটটা, সেটা বেইজিংয়ে 10 মার্চ 2023 সে একটা মিটিং করে সমাধান করে দিয়েছে। অপরদিকে ইউএসএ সে কিন্তু এখানে তালেবান সংকট সমাধানের জন্য 20 সাল থেকে সেই চেষ্টা করেছে। আবার এই যুদ্ধের সময় এখানে দেখা যায় যে চায়না নীরব থাকলো, এখানে কিন্তু চায়নার প্রচুর পরিমাণে তার এখানে সে কিন্তু প্রচুর তেল কিনতেছে তাদের কাছ থেকে, মানে অর্থনৈতিক সহায়তাটা সে সরাসরি দিচ্ছে না, বাট সেখান থেকে তেল গ্যাস কিনছে, বিশেষ করে ইরান, লেবানন এবং এদের কাছ থেকে তার প্রচুর পরিমাণে তার এখানে অর্থ ঢুকছে সেই চায়নার মাধ্যমে। ও আবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে কিন্তু সেই আইজেনহাওয়ার মতবাদকে সে এস্টাবলিশ করতে চাচ্ছে বা করতেছে। সে কিন্তু লোহিত সাগরের 10টি দেশকে নিয়ে লোহিত সাগর এরিয়া একটা সিকিউরিটি ব্লক তৈরি করেছে, যেটা ইউএসএ, এবং ইউএসএর যে একটা সেন্ট্রাল কমান্ড সেন্টকম পলিসি ছিল, সেটার একটা পরিবর্তন আছে। সেন্টকম মানে সেন্ট্রাল কমান্ড। এই সেন্ট্রাল কমান্ডটা হলো যে ভারত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যারা হলো মিত্র, তারা হলো বেসিক্যালি তাদেরকে নিয়ে সেন্টকমটা, এবং এই সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে ভারত মহাসাগরীয় অঞ্চলে একটা প্রভাব বিস্তার করতে চায়। এই সেন্টকম পলিসির একটা এক্সটার্নাল ভার্সনটাই হলো বেসিক্যালি এই রেড সি সিকিউরিটি ব্লক, যেখানে 10টা দেশকে নিয়ে তিনি এখানে ইয়া করছেন। তারপরে হলো যে যুক্তরাষ্ট্র আসলে বিগ থ্রেট ফর মিডল ইস্ট ইয়ার জন্য, এবং সেখানে কিন্তু সে পারস্য উপসাগরে মিনা সলোমন দ্বীপপুঞ্জে বাহরেন, এই দ্বীপপুঞ্জে এখানে তার হলো 5ম নৌবহরের ব্লকটা। আর এখানেই কিন্তু আসলে অপরদিকে ইরানের কিন্তু একটা চায়না যে পারস্য উপসাগরের যে প্রবেশদ্বার শাতিল আরব এবং হলো হরমুজ স্ট্রেইট। শাতিল আরব তো হলো জলপথটা বেসিক্যালি পারস্য উপসাগরের জলপথটাকে স্মুথ করে, এবং হরমুজ প্রণালী দুইটা কিন্তু দখল ইরানের। সো এখানে এই সিকিউরিটি ইস্যু কিন্তু ইরান সবচেয়ে বেশি জ্বালানি আয় করে চায়না থেকে, এবং এটা কিন্তু এখন না, যখন 2006 to 2016 10 ইয়ার্স যখন ইরানের উপরে অবরোধ ছিল, এম্বার্গো ছিল সিকিউরিটি কাউন্সিলের, তখনই কিন্তু সিকিউরিটি কাউন্সিলের একজন স্ট্যান্ডিং মেম্বার হিসেবে চায়না সবচেয়ে বেশি এখান থেকে আয় আর্ন করেছে। এবং আরও খুব মজার বিষয় যে 16 জানুয়ারি যখন অবরোধ তুলে নেয় জাতিসংঘ, ঠিক 17 জানুয়ারি চায়নার প্রেসিডেন্ট কিন্তু ইরান সফর করে, এবং সেখানে $60 বিলিয়ন কিন্তু তারা একটা ট্রেড ট্রিটি তৈরি করে। সো এইটা হলো বিষয়। কিন্তু এইটাকে আপনি টানবেন কী হবে যে গ্লোবাল সাউথকে টানবেন এভাবে যে আসলে গ্লোবাল সাউথ তো বেসিক্যালি আমরা নর্থ সাউথ গ্যাপ আমরা পড়েছিলাম কনসেপচুয়ালের মধ্যে, যে যারা ডেভেলপড নেশনস তারাই কিন্তু আসলে নর্থ কান্ট্রিজ, এবং 67 কান্ট্রিজ তারা হলো নর্থ কান্ট্রিজ। আর যাদের আয় হলো $15,000 মাথাপিছু আয়, $15,000 বেশি যাদের মাথাপিছু আয়, তারাই কিন্তু নর্থ কান্ট্রিজ। আর $15,000 নিচে যাদের আয় তারা কিন্তু সাউথ কান্ট্রিজ। এবং এই সাউথ কান্ট্রিজকে কিন্তু চায়না লিড দেয়, ইন্ডিয়া লিড দেয়, বিকজ চায়না কিন্তু ইজ নট দ্য ডেভেলপড নেশন। চায়নার কিন্তু $8,700 কিন্তু তার মাথাপিছু আয়, সে কিন্তু $15,000 কাছাকাছিও নাই তার যেটাকে বলে পার ক্যাপিটা ইনকাম, বিকজ চায়না এবং ইন্ডিয়া দ্য হিউজ পপুলেটেড নেশন। সো তাদের কিন্তু আসলে এখানে মাথাপিছু আয় থাকবে না, বাট তারা কিন্তু জিডিপিতে সেকেন্ড অ্যান্ড থার্ড কান্ট্রিজ, থার্ড বিগেস্ট কান্ট্রিজ তারা, এই সেকেন্ড অ্যান্ড থার্ড তারা হলো, বিকজ তারা কিন্তু জিডিপি বড়, বাট পার ক্যাপিটা ইনকাম তাদের বড় না। তো তারা কিন্তু আসলে গ্লোবাল সাউথকে তারা লিড দিচ্ছে। এখন দেখা গেছে যে এই লিডিংসটা আসলে এটা ওদের জন্য থ্রেট কেন, ইউএসের জন্য থ্রেট কেন, বা ইউরোপিয়ান ইউনিয়নের জন্য থ্রেট কেন? এটা ইউ এবং ইউএসের জন্য আসলে থ্রেটফুল এই কারণে, বিকজ যেই দেশগুলো আসলে, যেমন ধরেন আফ্রিকান নেশন, আফ্রিকা যেখানে স্বাধীন দেশ ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মাত্র 3টে স্বাধীন দেশ ছিল, এবং সেই আফ্রিকা কিন্তু এখন সবচেয়ে বেশি স্বাধীন দেশ, 54 নেশনসের সভারেইন নেশন। তো এখানে তারা মানে 54টা স্বাধীন দেশ, বিকজ এখানে অল আর দ্য ইউরোপিয়ান আর ইউএস কলোনিয়াল আন্ডার ইউএস কলোনিয়াল রুল। তারা কিন্তু সবই উপনিবেশিক শক্তির মধ্য দিয়ে ছিল। ইউএসএ যদি লাইবেরিয়া ধরি আর বাদ দিলে অল আর ফ্রম
ইউরোপিয়ান ব্লকে তারা কিন্তু অন্তর্ভুক্ত ছিল। ফ্রান্স এবং ব্রিটেন প্রচুর তাদের এখানে কলোনিয়াল একটা ইতিহাস ছিল। তো বেসিক্যালি এইসব জায়গায় কিন্তু এখন যদি চায়না ইনক্লুড করে, এবং চায়নার প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট আফ্রিকান নেশনে, এবং আফ্রিকার যে প্যালেস ডিপ্লোমেসি, চায়নার যে প্যালেস ডিপ্লোমেসি, যেখানে প্রচুর পরিমাণে অট্টালিকা করব, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান করব, প্রেসিডেন্ট হাউস করব, প্রধানমন্ত্রী ভবন, পার্লামেন্ট ভবন, সচিবালয় ভবন, এসব করে দিচ্ছে হলো চায়না। এই প্যালেসগুলো করে দিচ্ছে, এবং এইসব দেশে কিন্তু তার ইনভেস্টমেন্ট এখানে ঢুকতেছে। এবং এই জায়গা থেকে সে কিন্তু এখানে যে সেকেন্ড বিগেস্ট পপুলেটেড যে এরিয়া আফ্রিকা কন্টিনেন্ট, এখান থেকে সে প্রচুর পরিমাণে বাজার সৃষ্টি করেছে চায়না। এবং এইটাই তাদের জন্য একটা থ্রেটফুল ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএসের জন্য। আপনি দেখবেন কিন্তু ফ্রান্স কিন্তু প্রচুর পরিমাণ তাদের জোট আছে, এই সাহেল জোট, এই সাভানা, হাবিজাবি, বিভিন্ন জোটে তারা কিন্তু ওখানে ঢুকে। বিশেষ করে ওই যে মরক্কো, ওই জায়গাতে সেনেগাল, মরক্কো, তারপর নাইজার, এই সমস্ত যারা ফ্রান্সের কলোনি ছিল তারা কিন্তু তাদের জোটের অন্তর্ভুক্ত আছে। এবং দেখবেন আফ্রিকায় প্রচুর পরিমাণে কি হয়, এখানে প্রচুর পরিমাণে আসলে যেটাকে বলে হয় যে মিলিটারি কোপ হয়, মিলিটারি কু হয়ে থাকে। এখানে যে কু হয় সেখানে কিন্তু এই মিলিটারি কু হলে তা কিন্তু জনগণ কুকে উস্কে দেয়। সাধারণত জনগণ মিলিটারি কুর অ্যাগেন্স্টে থাকে, বাট আফ্রিকান ন্যাশনে কী হয়, ওরা কিন্তু কুকে সমর্থন করে। বিকজ কেন? কারণ আফ্রিকান যে মিলিটারি তারা হলো মনে করে ওরা দেশপ্রেমিক, ওরা ক্ষমতায় আসলে আমাদের ভালো হবে, এবং যারা এক্সিস্টিং যে ক্ষমতা আছে সে কিন্তু পশ্চিমাদের দালাল, অর্থাৎ হয়তো ফ্রান্সের দালাল, নয়তো ইতালীয়, নয়তো ব্রিটিশ অথবা ইউএস দালাল হিসেবে মনে করে। তখন তারা ওই বিদ্রোহকে তারা কিন্তু সমর্থন করে জনগণ। এবং তখন দেখা যায় যে বিদ্রোহ সমর্থন সে প্রেসিডেন্ট হয়, আবার দেখা যায় যে ওমর আল বশিরের মতো কয়েক বছর থাকার পরে সে আবার কি হয়ে যায়, পশ্চিমাদের দালাল হয়ে যায়। আমরা দেখছি যে 2011 সালে যখন একটা অ্যানালাইসিস আমি দেখেছিলাম যে লিবিয়ার গাদ্দাফি যে গাদ্দাফির যে লিবিয়া, এখানে অ্যাটাক করে গাদ্দাফিকে থ্রোন আউট করার জন্য। বিকজ কেন করে, ওনার যে অ্যানালাইসিসটা ছিল যে আসলে এখানে গাদ্দাফি ইজ নট দ্য থ্রেট ফর ডেমোক্রেসি, বিকজ তার ওখানে জনগণের মধ্যে 80 to 90% চায় যে গাদ্দাফি থাকুক। বাট এটা তাকে আপনি অটোক্রেসি বলতেছেন বা অ্যারাব স্প্রিংয়ের মাধ্যমে আপনি ডেমোক্রেটিক মুভমেন্ট বলতেছেন, বলছেন এটা একটা প্রোপাগান্ডা। ইটস দ্য ইউএস প্রোপাগান্ডা, যে এখানে ইউএস এবং ওয়েস্ট প্রোপাগান্ডা। বিকজ এখানে হিউজ পরিমাণে চাইনিজ ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটাকে মানে জাস্ট করার জন্য, ব্রেকডাউন করার জন্য এখানে ইউএসএ আসলে বিভিন্ন ধরনের ডেমোক্রেসি শব্দগুলো ব্যবহার করে থাকে, ডেমোক্রেটিক শব্দগুলো এখানে ব্যবহার করে। তো বেসিক্যালি আপনি দেখেন যে শ্রীলঙ্কার কি আসলে মানে খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলছে। আপনি যেখানে 69% তার ইনফ্লেশন ছিল, সেটা -0.5 চলে আসে এই 2.5 বছরের মধ্যে। এত সোজা, এটা কি একেবারে এত সোজা? আসলে তাদেরকে প্রোপাগান্ডা ছিল যে শ্রীলঙ্কা কিন্তু ওই রকমের তার ইকোনমিক রিসেশন হয়নি। বাট ওখানে এমনভাবে মিডিয়ার দ্বারা বোঝানো হয়েছে, ইন্ডিয়ান মিডিয়া কাজ করছে, ওয়েস্ট মিডিয়া কাজ করছে যে না, এখানে প্রচুর চাইনিজ ইনভেস্টমেন্ট আছে, তার মানে তুমি এখানে ব্যর্থ হিসেবে প্রমাণ ঘোষণা করো। চায়না যাতে এখানে কি হয়, চায়নার ইনভেস্টমেন্ট যেন এই রিজনে যেন এর ইফেক্টিভ না হয়, সবাই যেন চায়নাকে করতে থাকে, মানে সন্দেহ করতে থাকে। আসলে এগুলো মানে একটা প্রোপাগান্ডা যে ও এখানে আসছে, তার মানে এখানে এই ধরনের সমস্যা হয়ে গেছে। আপনি কি মানে করেন বাংলাদেশেও যেটা হয়েছে, এখানে প্রচুর পরিমাণে চাইনিজ ইনভেস্টমেন্ট, এবং আপনি দেখেন কনজিকিউটিভলি ইনভেস্টমেন্টে এবং কনজিকিউটিভলি যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে চায়না কিন্তু এখানে ব্যাপক ব্যবসা করে যাচ্ছে, মানে জিওপলিটিক্যাল সে ব্যবসা করে। সো এখানে এটাও কিন্তু একটা মানে আমি প্রোপাগান্ডা বলবো না, মানে এটাও হয়তো বা তাদের ইন্টেনশন হলেও হতে পারে যে চায়নার এখানে প্রচুর পরিমাণে ইনভলভমেন্ট সেটা। সো এখানে বেসিক্যালি হলো কি, ওই আফ্রিকান রিজনে এখানে কিন্তু চায়নার এই গ্লোবাল সাউথটা, এই কনসেপ্টটা নিয়ে ওখানে আগাচ্ছে হলো চায়না এবং ইন্ডিয়া। যদিও দু দেশের মধ্যে ঐক্য নাই, কিন্তু গ্লোবাল সাউথের ব্যাপারে তারা লিডারশিপ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। বাট এই কনসেপ্টে তারা কিন্তু ঐক্যবদ্ধ যে গ্লোবাল সাউথের ইস্যুটা যে আসলেই মানে এখানে এইসব দেশগুলো এরা অনেক কলোনিয়াল পাওয়ারে ছিল এবং তারা আসলেই নিচে আছে। এবং আমরা কলোনিয়াল পাওয়ারে ছিলাম, ইন্ডিয়া মনে করে, চায়না মনে করে আমরা কলোনিয়াল আন্ডারে ছিলাম এবং আমাদেরকে নিষ্পেষিত করা হচ্ছে। সো আমাদের আসলে কি করতে হবে, গ্লোবাল সাউথের মধ্যে আমাদের ডাইভ দিতে হবে। এই ইস্যুটা আসলে আরও বেশি প্রকট হয়েছে, বিশেষ করে 2020 থেকে 22 পর্যন্ত যখন প্যান্ডেমিক ছিল, তখন দেখা গেছে যে এই দেশগুলো যারা
অ্যাট দ্য সেম টাইম যখন তাদের ভ্যাকসিনেটেড তারা যখন 4 to 5%, অ্যাট দ্য সেম টাইম 85 to 86% ভ্যাকসিনেটেড ইন নর্থ কান্ট্রিজ। তাদের ভ্যাকসিন তার মানে সবাই মানুষ এবং সবাই কিন্তু এখানে মানে কোভিডে আক্রান্ত, তার মানে এখানে ভ্যাকসিনেটেড কম, ওদের ওখানে ভ্যাকসিনেটেড হার বেশি। এবং এদেরকে দেখা গেছে যে মানে ফ্রিও কেউ দিচ্ছে না ভ্যাকসিন, তাদেরকে কোনো কিছুর বিনিময়ে, লোনের বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে ভ্যাকসিনেটেড হতে হচ্ছে, কিন্তু ওরা দেখা গেছে যে ওদের জনগণের জন্য তারা ফ্রি করতে পারছে। সো এই কারণে এই গ্লোবাল সাউথ এই কনসেপ্টটা কিন্তু আরও বেশি মানে আরও বেশি এমার্সড হয়েছে এই শব্দটা। এবং এই টার্মের জন্য আসলে এই গ্লোবাল সাউথ এবং চায়না এবং ইউএসএর এই নিউ কোল্ড ওয়ার এই কনসেপ্টটা হয়তো আসতে পারে। আর এছাড়া আমি এখানে দেখি না যে আসলে ফরেন রিলেশনস অফ মেজর পাওয়ার্স, এই তিনটা ইস্যু ছাড়া আসলে এখানে আর কোনো ইস্যু কাজে লাগবে না, আর কোনো ইস্যু আসবে বলে আমার মনে হয় না। ইনশাল্লাহ এই তিনটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবে। এবং আমার মনে হয় যেন যদি কোয়েশ্চেন তারা রিসেন্টলি করে তাহলে তারা নিউক্লিয়ার ওয়ার এইটার মধ্যেই তাদের থাকার কথা। আপনারা কি আমার কথা বলছেন? আমি আসলে লেখাচ্ছি না, আমি প্রচুর লেখাই, আমি প্রত্যেকটা ব্যাচেই লেখাইছি, কিন্তু আপনাদের ব্যাচে আমি খুব কম লেখাইছি। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আমি এমন অসুস্থ ছিলাম না কখনোই, কিন্তু এই মাসখানেক ধরে অসুস্থ, আল্লাহ মাফ করুক, আমার এরকম কখনোই হয় নাই। আর আপনাদের যে ব্যাচে পড়ানোটা আসলে জুলাই মাস থেকে তো আন্দোলন, ওই সময় আসলে পড়ানোর মতো ইয়াও হয় নাই। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমাকে যখন বসে 16 বা 17 জুলাই বা 20 জুলাই ফোন দিচ্ছে যে ভাই ক্লাস হবে কিনা, আপনাদের মধ্যে একজন ফোন দিচ্ছে। আমি বলছি যে ক্লাস হবে কি, আপনার তো মেসিভ চেঞ্জ হবে। এখন আমি তাকে তো ভাঙিয়ে বলবো না যে হাসিনা থাকতে পারবে না, আমি বলছি মেসিভ চেঞ্জ হবে, জাস্ট অপেক্ষা করেন, মেসিভ চেঞ্জ হবে। আসলেই মেসিভ চেঞ্জ হয়েছে। আমার মনেই কামড় দিচ্ছে যে এটা নিয়ে অনেক ঝামেলা হবে। হয়েছে আমার ক্লাস, আমার শিডিউল এদিক সেদিক হয়, বাট ক্লাস এত কম কখনোই হয় না, 41, 42, 44, 45 এইটা হইলে তো আর আপনারা 46তমতে আপনারা এতজন ভর্তি হইতেন না। আর আশা করি যে সময় আমরা পাবো তাতে আমাদের পরীক্ষা ভালো হওয়ার জন্য সেই প্রস্তুতি আমরা নিতে পারবো। সো আপনারা ক্লাসগুলো করেন আর ফলামগুলো একটু দেখেন, আর কালকে যারা পরীক্ষা দিবেন তারা এই পিডিএফগুলো একটু করে আনবেন। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে পিডিএফগুলো শেয়ার করব, ঠিক আছে? তো থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন। আর জাতিসংঘের কিন্তু মোটামুটি পিডিএফ দেয়া এবং ক্লাস দুইটাই কিন্তু হয়ে গেছে, জাতিসংঘ অধ্যায়টা, ঠিক আছে? আর যদি সময় পাই আমরা মানে রিভিউ ক্লাসের শেষে, তাহলে ওটা আমরা ফলো করব। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। বই কবে আসবে? 7 থেকে 14 ডিসেম্বর, 7 থেকে 14 ডিসেম্বর বাংলাদেশ ইন্টারন্যাশনাল, দুইটাই চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। রতন কুমার বলছেন ভাই আমি ডক্টর, আপনাদের মতোই একজন ডক্টর, তার ফেক আইডি, তিনি আমাকে প্রেসক্রিপশন করছেন, ওটাই ফলো করতেছি। ওনার ফেক আইডি, উনি মনে হয় SMRC সলিমুল্লাহ মেডিকেল কলেজ নাকি না চিটাগং মেডিকেল কলেজ কোনো একটা, তিনি আমাকে আসলে এটা করছেন। আমি ইমপ্রুভ করছি, আমি এখন খাচ্ছি হলো ওষুধের মতো জানি না লেখা আছে, ওই যে ইনহেলার নাই যে গুঁড়া করে যে এরকম ট্রেনে খায়, ওইটা খাই, মানে ইনহেলার না, ইনহেলারের মতো কি ট্যাবলেট, ব্যাকস্টোল নাকি নাম জানো, আর একটা হলো যে বোনাস খাই, আর একটা যেন লাল একটা ওষুধ, রাতে সকাল করে নাম তো জানি না। এর আগে খাইছিলাম মোক্সা ক্লাব, এর আগে মোক্সা ক্লাবের একটা ডোজ শেষ করছি। এনি কোশ্চেন সোফার? নিউ রেজাল্টে কাটমার্ক কত হতে পারে? 110 লাগবে, 110-এর নিচে হবে না, 110 লাগবে আসলে বাস্তবতা, 110-12 লাগবে, 10 লাগবেই, 110 লাগবেই, 110-এর নিচে সম্ভাবনা খুব কম, ভাগ্য ভালো না হতে পারে। আর কোনো কোশ্চেন? বই কথা বলছি, আর কি এক্সাম বেসে ভর্তি হবো কীভাবে? ওই তো আমার 077 যে নাম্বারটা আছে, ওই নাম্বারে 1500 টাকা পাঠায়
আপনি FBI লিখে SMS করে দেবেন। হ্যাঁ, বইগুলো ঠিক টাইমে দেবো ইনশাল্লাহ। 7 থেকে 14 ডিসেম্বর, 7 থেকে 14 ডিসেম্বর ইনশাল্লাহ। ঠিক আছে। তো আপনারা PDF ফলো করেন। আর কালকে পরীক্ষা 3টায়, বিকাল 3টা অনলাইনের গ্রুপে কোশ্চেন দেবো, অফলাইনের কোশ্চেন তো আপনাদের পরীক্ষার ইয়াও দিয়ে দেবো, মানে ভেনু জানাবো। কালকে ভেনু চেঞ্জ হবে। ওকে, গ্রুপে আপডেট পাবেন। আল্লাহ হাফেজ।